তো আমরা দেখছিলাম হচ্ছে চ্যাপ্টার 1 এর লাস্ট স্লাইড নাম্বার 4। তো এখানে আমরা আগে দেখাচ্ছিলাম যে কিভাবে আহ, একটা ইনস্ট্রাকশন কিভাবে এক্সিকিউশন হয়, রেজিস্টার লেভেলে কি কি কাজ হয়, কিভাবে কম্পিউটারে ডেটা রিপ্রেজেন্ট করা হয়। আমরা দেখাইছিলাম হচ্ছে যে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশনের পিছনে কয়টা স্টেপ থাকে, লাইফ সাইকেল। সেই লাইফ সাইকেলের মধ্যে আবার ইন্টারাপ্ট কীভাবে হ্যান্ডেল হয় বা কোন জায়গাটা হ্যান্ডেল হয়, এই জিনিসগুলো আমরা আগের ভিডিওতে দেখাইছি। আমরা দেখাইছি মাইক্রোপ্রসেসরের সাইজ বলতে আসলে কী বোঝায়, যখন আমরা 16 বিট বা 32 বিট মাইক্রোপ্রসেসর বলি তখন আসলে কী বোঝাচ্ছি আমরা। এছাড়া আমরা দেখাইছিলাম যে কন্ট্রোল ইউনিট সম্পর্কে একটা বেসিক ধারণা। আমরা দেখাইছিলাম হচ্ছে দুইটা টাইপ কন্ট্রোল ইউনিট, হার্ডওয়্যার এবং মাইক্রো প্রোগ্রামিং কীভাবে কাজ করে সেই সম্পর্কে একটা বেসিক আইডিয়া। আমরা বলছিলাম র্যামের যে বর্তমান বাজারে যেগুলো পাওয়া যায় বা র্যামের যে টাইপগুলো আছে, টপ লেভেল ওভারভিউ দিয়ে যদি আমরা এই ডিভিশনগুলো ক্লাসিফিকেশনগুলো চিন্তা করি তাহলে আসলে কয় ভাগে হয়, সেগুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং কী 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 বৈশিষ্ট্য রাখে প্রত্যেকটা র্যাম, কী কী বৈশিষ্ট্য রাখে এই ইভলিউশনে, কী 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 বৈশিষ্ট্য অ্যাড হয়েছে সেগুলো সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছি। আমরা দেখাইছিলাম যে রেজিস্টার অ্যারে কীভাবে কাজ করে, একটা বেসিক রেজিস্টার সেল দেখতে কীরকম হয় এবং সেটা দিয়ে মাইক্রোপ্রসেসরের রেজিস্টার অ্যারে কীভাবে তৈরি করা যায় এবং এটার অ্যাড্রেসিংয়ের 3টা টেকনিক। এর অ্যাট এ টাইম যে কোনো একটা কম্পিউটারে একটাই টেকনিক ইউজ হবে, বাট একজন ডিজাইনার কী কী টেকনিক অ্যাপ্লাই করতে পারে এই রেজিস্টার অ্যারেকে হ্যান্ডেল করার জন্য সেটা সম্পর্কে আমরা আইডিয়া দিয়েছিলাম। আজকে আমরা শুরু করবো এখান থেকে। এখন এটা হচ্ছে ক্যাশ। ক্যাশ নিয়ে আমরা খুব টপ লেভেল ভিউ দিব, যেহেতু আমাদের কোর্স হচ্ছে মাইক্রোপ্রসেসর অ্যান্ড এমবেডিং সিস্টেম। আমরা ক্যাশ নিয়ে ডিটেলসে পড়াবো না, কম্পিউটার আর্কিটেকচারের বিষয়। কিন্তু ক্যাশটা আমরা একটু ধারণা দিয়ে যাব, দুই একটা টপিক আর কি, যাতে করে আমাদের একটু বেসিক আইডিয়া দাঁড়ায়। বিকজ সামনে হয়তো কিছু টেকনিকের নাম আসবে, সেখানে ক্যাশের নাম লাগতে পারে, বা ওভারঅল কম্পিউটার কিনতে গেলে ওই ক্যাশের নাম শুনি, তাই আমরা এটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া দিব আর কি। তো ক্যাশ কী জিনিস, তো আমরা যদি বুঝি আগে, তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক। এটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক, এইচডিডি বা এসএসডি হতে পারে। হার্ড ডিস্ক দুই রকমের হয় আজকাল, একটা হচ্ছে হার্ড ডিস্ক আর একটা হচ্ছে সলিড স্টেট ড্রাইভ এসএসডি। এসএসডি অনেক ফাস্ট। তো এই হার্ড ডিস্কে আমরা একটা 8 জিবির গেম রাখলাম, 8 জিবির গেম রাখলাম। সেখান থেকে আসে হচ্ছে র্যামে, এ হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরি। আমরা প্রাইমারি মেমোরি বা র্যাম বলতে আসলে একই জিনিস বুঝি। এটা হচ্ছে আমাদের র্যাম। র্যাম সরি আচ্ছা, এই র্যামে এই পুরো 8 জিবি গেমের 2 জিবি লোড হয়। এটা উদাহরণ, 2 জিবি 1 জিবি হতে পারে, 512 মেগাবাইট হতে পারে। উদাহরণ হিসেবে আমরা একটা হাইপোথেটিক্যাল সিনারিও চিন্তা করছি। ফাইনালি আসে ক্যাশ। এই ক্যাশটাই হচ্ছে ডাইরেক্টলি আমার অ্যারিথমেটিক লজিক ইউনিটের সাথে কাজ করে। এই এএলএর ভিতরে আর এক রকম মেমোরি থাকে যার নাম হচ্ছে রেজিস্টার। রেজিস্টার এই রেজিস্টার থাকে এএলইউর ভিতরে, কিন্তু এই এএলইউকে ডাটা পাস করে হচ্ছে আমার এই যে লাস্টের স্টেজের মেমোরি, যেটার নাম হচ্ছে ক্যাশ। নর্মালি একটা কম্পিউটার এই ক্যাশ 3-4 মেগাবাইটের মতো হয়। মেগাবাইট, নট জিবি, মেগাবাইট। এবং বর্তমানে সর্বোচ্চ আপ টু 25 পর্যন্ত আমি দেখছি, 25 মেগাবাইটও সম্ভব। কিন্তু শুরুর দিকে এরকম ছিল না, মানে শুরু বলতে আমি বোঝাচ্ছি যে ক্যাশের শুরু তখন খুব সামান্য পরিমাণে 1-2 মেগাবাইট বা হচ্ছে যে 3-4 মেগাবাইট করে পাওয়া যেত। আজকে থেকে 10 বছর আগেও 3-4 মেগাবাইটই কমন ছিল, এখন একটু বাড়ছে। তো একটা প্রথমে হার্ড ডিস্কের মধ্যে আমার একটা 8 জিবির গেম থাকে, সেখান থেকে 2 জিবি বা এইরকম একটা অ্যামাউন্ট হচ্ছে র্যামে লোড হয়। সেইখান থেকে মাত্র 1 মেগাবাইট বা 2 মেগাবাইট লোড হয় হচ্ছে ক্যাশে। তো মাইক্রোপ্রসেসর একটা অ্যাড্রেস জেনারেট করে, সে প্রথম ক্যাশে খোঁজে। ক্যাশে ওই যে লোড করা 3-4 মেগাবাইটের মধ্যে যদি সে ভ্যালু পেয়ে যায় তাহলে তো গোল। না পেয়ে গেলে সে র্যামের কাছে যায়, দেখে র্যামের 2 জিবি লোড করার মধ্যে সেই তার যে মেমোরি লোকেশনটা প্রয়োজন সেটা আছে কিনা। না থাকলে সে হার্ড ডিস্কের কাছে যায়, হার্ড ডিস্ক থেকে খুঁজে বের করে ওইখান থেকে আবার 2 জিবি বা একটা নির্দিষ্ট ব্লক লোড করে নিয়ে এসে র্যামে লোড করে। হয়তো এটা আগের ডেটাকে রিপ্লেসও করতে পারে, অথবা র্যামে যদি জায়গা থাকে তাহলে নিচে লোড করে এবং সেখান থেকে আবার ওই রেলিভেন্ট যেটুকু দরকার সেটুকুকে আবার এই ক্যাশে পাঠায়। এইভাবে হচ্ছে ক্যাশ কাজ করে। ক্যাশের কারণ হচ্ছে ক্যাশ একটা খুব দ্রুত ভোলাটাইল মেমোরি, খুব ফাস্ট স্পিডের ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মানে যেখানে পাওয়ার অফ করলে তোমার হচ্ছে মেমোরি নষ্ট হয়ে যায়, অর্থাৎ ডেটা লস হয়ে যায়। যতক্ষণ পাওয়ার থাকবে ততক্ষণই ওটা কাজ করবে। এগুলোকে আমরা বলি ভোলাটাইল মেমোরি। তো এই ভোলাটাইল মেমোরি খুবই দ্রুত স্পিডে কাজ করে, যেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্ট্যাটিক র্যাম। এই ভোলাটাইল মেমোরিটা দিয়ে হচ্ছে আমরা এএলইউকে কাজ করার জন্য ওই একই স্পিডে ডেটা সাপ্লাই দিতে পারি। অর্থাৎ মাইক্রোপ্রসেসরের যে স্পিডে ডেটা দরকার সেই স্পিডে ডেটা সাপ্লাই দিতে পারি হচ্ছে আমরা এই অ্যারিথমেটিক লজিক ইউনিট দিয়ে। অ্যারিথমেটিক লজিক ইউনিটকে ডেটা সাপ্লাই দিতে পারি ক্যাশ দিয়ে। এই ক্যাশ হচ্ছে ওয়ান কাইন্ড অফ বাফার মেমোরি।
যেটা আমরা ওই যে আগের স্লাইডে বলতেছিলাম যে স্ট্যাটিক র্যাম, এটা হচ্ছে মূলত ডেটাকে স্টোর করে এবং হচ্ছে পাওয়ার আপের সময় বিভিন্ন রকমের টেম্পোরারি ডেটাকে ধরে রাখতে সাহায্য করে। শুধুমাত্র যদি র্যামকে আমরা ডিপ্লয় করতাম তাহলে হচ্ছে র্যামের স্পিড দিয়ে অ্যারিথমেটিক লজিক ইউনিটের স্পিড ম্যাচ করানো যেত না। এই জন্য হচ্ছে ক্যাশের প্রয়োজন পড়ছে। এই ক্যাশ দুইভাবে লেখা হয়, অর্থাৎ আমরা যদি একটু উদাহরণ হিসেবে বলি, এই যে আমরা বললাম সে অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ হচ্ছে, সে কাজ কার সাথে কাজ করে, ক্যাশের সাথে। ধরো আমরা এখান থেকে একটা ভ্যালু নিয়ে আসছি 5, এখান থেকে একটা ভ্যালু নিয়ে আসছি 5, এই 5-এর সাথে 3 যোগ হলো, 2 বিয়োগ হলো, 10 গুণ হলো, 5 আবার যোগ হলো, আবার 10 বিয়োগ হলো, এরকমভাবে বিভিন্ন রকমের প্রসেসিং চলতেছে অ্যারিথমেটিক লজিক ইউনিটের ভিতরে। এই কার সাথে করতেছে? ওই যে ক্যাশে যে কপিটা নিয়ে আসছে তার সাথে। এখন আমার প্রসেসর যদি একটা কাজ করে যে প্রতিবারই ওই ডাটার সাথে একটা যোগ বা একটা বিয়োগ হলো, সাথে সাথে আবার র্যামে যে ওর লোকেশনটাকে ঠিক করে আসলো যে এই ডাটাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, র্যামকেও তো জানাইতে হবে। তো র্যামকে যে জানাই আসলো, আবার র্যাম থেকে হার্ড ডিস্ককেও জানাতে হবে। তো সমস্যা হচ্ছে, সে ধরো এই যে বারবার যদি আমরা জানাইতে থাকি একটা 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 ভ্যালুর সাথে 10 বার অপারেশন হলো, ও 10 বার জানাতে গেল, তাহলে কি হবে? কম্পিউটারটা অনেক স্লো হয়ে যাবে। তার জন্য একটা টেকনোলজি আসছে যেখানে করা হয় কি, এই ক্যাশের একটা এক্সট্রা বিট অ্যাড করা হয়। ক্যাশের প্রতিটা ঘরের সাথে একটা করে এক্সট্রা বিট অ্যাড করা হয়, যেটা আমরা বলি ডার্টি বিট। তো মাইক্রোপ্রসেসর করে কি, সরাসরি ভ্যালুটাকে ক্যাশে চেঞ্জ করার পরে র্যামে চেঞ্জ না করে কিছুক্ষণ ওয়েট করে যে এই নাম্বারটা আবার চেঞ্জ হয় কিনা দেখার জন্য। যদি একবার চেঞ্জ হয় ও ডার্টি বিটটাকে 1 করে দেয়, আর যদি চেঞ্জ না থাকে তাহলে ডার্টি বিটটাকে 0 করে, এবং একটা নির্দিষ্ট সময় পরে ও দেখে যে কতগুলো লোকেশন আসলে চেঞ্জ হয়েছে। যতগুলো 1 পায় ততগুলো জায়গায় যেয়ে র্যামে যেয়ে আবার ওই ভ্যালুটাকে কারেক্ট করে আসে যে এই অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে। এই যে কনসেপ্ট, এটাকে বলা হয় হচ্ছে রাইট ব্যাক। এবং যখনই ক্যাশে মডিফাই হচ্ছে তুমি যদি তখনই সাথে সাথে র্যামে চেঞ্জ করো, সেটাকে বলা হয় রাইট থ্রু। তো এই দুইভাবে হচ্ছে ক্যাশে লেখা হয়। ক্যাশের লেখা রাইটিং মেকানিজম দুই টাইপের, একটা হচ্ছে সরাসরি লেখা, আর একটা হচ্ছে ডার্টি বিট মেনটেন করা। এই দুইভাবে লেখা সম্ভব। এবার আমরা যে কনসেপ্টটা দেখাবো সেটার নাম হচ্ছে ইনপুট আউটপুট মডিউল। তো ইনপুট আউটপুট মডিউলে অনেক টাইপে ভাগ করা যায়। আমরা দুইটা এখন দেখাচ্ছি, আরও দেখাবো এর পরে। তো ধরো দুইভাবে ডিজাইন করা যায়। আমরা এই দুই টাইপের ডিজাইন আগে দেখি। সাপোজ ধরো আমি একটা র্যামের লোকেশনকে চেয়ে পাঠাবো। ফর এক্সাম্পল আমরা আগের স্লাইডে এর একটা উদাহরণ দিয়েছিলাম, এটা দেখি আমরা, তার একটু ইজি হয়ে যাবে। ধরো এই যে প্রথম লাইন, এটা বলতে আমরা বলছিলাম যে এটা বোঝায় যে 1 নাম্বার ঘটনা ঘটাতে হবে। এই একের ডেফিনেশন এখানে দেয়া আছে। কার সাথে ঘটাবে? 940 নাম্বার লোকেশনের সাথে, মেমোরি লোকেশন। তার মানে আমরা মেমোরি লোকেশন থেকে কল দিচ্ছি। মেমোরি লোকেশন হচ্ছে একটা ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, ওইটাকে কল দিচ্ছি। তার মানে মেমোরির সবগুলো লোকেশনকেই একটা না একটা অ্যাড্রেস দিয়ে আইডেন্টিফাই করা আছে। সিমিলারলি যত রকমের এক্সটার্নাল ডিভাইস তুমি কানেক্ট করবা, এক্সটার্নাল ডিভাইস মানে হতে পারে সেটা র্যাম রম, হতে পারে এটা যে মাউস কিবোর্ড, বা যত রকমের এক্সটার্নাল ডিভাইস, সাউন্ড কার্ড। তো এক্সটার্নাল যে ডিভাইসগুলো আমরা কানেক্ট করি ওইগুলোকেও হচ্ছে একটা মেমোরি অ্যাড্রেস দিয়েই চেনানো হয়। একটা টাইপ অফ অ্যাড্রেস দিয়ে, মেমোরি অ্যাড্রেসটা একটা টাইপ অফ অ্যাড্রেস দিয়ে চেনানো হয়। অর্থাৎ 0 নাম্বারের ডিভাইস হতে পারে, 0 নাম্বারের মেমোরি লোকেশন হতে পারে, 10 নাম্বারের র্যামের লোকেশন হতে পারে, 10 নাম্বারের একটা ডিভাইস বোঝাতে পারে। এইভাবে হচ্ছে কম্পিউটার ওই প্রতিটা ডিভাইসকে বা মেমোরি লোকেশনকে চেনে অ্যাড্রেসিংয়ের মাধ্যমে। এখন তুমি যদি দুইটার অ্যাড্রেসিং সেপারেট করে দাও, অর্থাৎ আইও ডিভাইসকে চিনবে সেটা এক ধরনের অ্যাড্রেস দিয়ে, একই অ্যাড্রেসই আবার হচ্ছে মেমোরিতেও থাকতে পারে, এটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড আইও। অর্থাৎ তোমার যদি সে ধরো অ্যাড্রেস বাসের সংখ্যা থাকে 10, তার মানে 1024টা আমার হচ্ছে এই মেমোরি লোকেশন সম্ভব, আবার 1024টা হচ্ছে আমার ডিভাইস কানেক্ট করা সম্ভব, কারণ ওইগুলোকে আমি আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু আরেক টাইপের মেমোরি অ্যাড্রেসিং আছে যেখানে হচ্ছে আমার যদি 1024টা লোকেশন থাকে ইন টোটাল, তাহলে আমি 800 বরাদ্দ করলাম হচ্ছে মেমোরির জন্য, আর বাকি 224টা আমি বরাদ্দ করলাম হচ্ছে আইও ডিভাইসের জন্য। এইটাকে বলে হচ্ছে মেমোরি ম্যাপটাও এইভাবে ডিজাইন করা যায়। আবার আমি যদি দুইটাকে সেপারেট স্পেস হিসেবে ডিজাইন করি, সেটাকে বলে স্ট্যান্ডার্ড আইও। এইভাবে ডিজাইন করা যায়। দুইটারই কিছু বেনিফিট এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। ফর এক্সাম্পল এটার আর্কিটেকচার একটু বড়, এটা একটু কমপ্লেক্স, এবং হচ্ছে এটা হচ্ছে তোমার কাইন্ড অফ হচ্ছে এই যে তোমার এই অ্যাক্সেসিংও একটু তুলনামূলক স্লো, কারণ এখানে একটা এক্সট্রা লজিক লাগবে যেটা মেনটেন করবে যে তোমার হচ্ছে কোন জায়গায় যেতে হবে। এখন তোমার বাসের সাইজ বেড়ে যাচ্ছে, এইসব চিন্তা করলে হচ্ছে স্ট্যান্ডার্ড আইওর হচ্ছে এটা আছে। কিন্তু এটা সুবিধা হচ্ছে
যে এখানে প্রচুর পরিমাণে তুমি একই সাথে আইও ডিভাইস কানেক্ট করতে পারবা। এটা মেমোরিকে শেয়ার করতেছে না, অ্যাড্রেসগুলোকে শেয়ার করতেছে না, অ্যাড্রেস আলাদা স্পেস মেনটেন করতেছে। তার জন্য হচ্ছে তুমি আলাদা করে মানে হিউজ পরিমাণ আইও ডিভাইস কানেক্ট করতে পারবা এবং যথেষ্ট পরিমাণ মেমোরিও বেড়ে যাচ্ছে। যেখানে এখানে 800 ঘর মেমোরি আমি অ্যালাউ করতে পারতেছিলাম, সেখানে আমি এখানে 1024টা ঘরই মেমোরির জন্য বরাদ্দ করতেছি। কিন্তু এক্সট্রা সার্কিটরি লাগবে, এক্সট্রা মেকানিজম লাগবে যেটা ডিফারেন্সিয়েট করবে যে আমার জেনারেট করা অ্যাড্রেস এখন কি আসলে মেমোরি লোকেশন বোঝাচ্ছে নাকি হচ্ছে আমার আইও ডিভাইস বোঝাচ্ছে। তাই একটা এক্সট্রা মেকানিজম কমপ্লেক্সিটি চলে আসে। এটার ক্ষেত্রে হচ্ছে তোমার জায়গা কমে যাচ্ছে, তুমি নির্দিষ্ট সংখ্যক আইও ডিভাইসের মধ্যে ফিক্স করে ফেলতেছো এবং মেমোরি লোকেশনেও তোমার ডিসকাউন্ট দিতে হচ্ছে। তো এই দুইটারই হচ্ছে কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। ছোট 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 মেকানিজমের ক্ষেত্রে এটা বেটার, যেহেতু এখানে ছোট 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 কোনো কম্পিউটার বা ছোট কোনো সিস্টেমের জন্য এটি যথেষ্ট হবে আর কি। এই কথাগুলো এখানে লেখা আছে। এইবার আমরা একটু অন্য অন্য প্রসঙ্গে আসি। ফর এক্সাম্পল, ধরো একটা কম্পিউটার, এই কম্পিউটারে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করছি যে এইভাবে ইনস্ট্রাকশন এক্সিকিউশন হয়, ইনপুট আউটপুট হয়। তো এখন ধরো একটা ইনপুট আউটপুটের রিকোয়েস্ট আসলো যে আমি একটা কিবোর্ড দিয়ে 5 ভ্যালুকে এখন ইনপুট দেব। এই যে বললাম যে 5 ভ্যালুকে এখন ইনপুট দিব, এই ইনপুটটা নেওয়ার জন্য মাইক্রোপ্রসেসর যদি ইনভলভ হয় তাহলে দেখা যায় সময় নষ্ট হয়। আমরা কথা বলতেছি ন্যানো সেকেন্ডে, সেকেন্ডে কাজ হচ্ছে, ন্যানো সেকেন্ডে কাজ হচ্ছে। আমি একটা কম্পিউটার বানাইলাম, যে কম্পিউটারটা করলো কি, ধরো সাপোজ একসাথে 100 ভ্যালু এখন ইনপুট নেবে। তো আমার মাইক্রোপ্রসেসর যদি এখন 100 ভ্যালু ইনপুট নেওয়ার জন্য ব্যস্ত থাকে, সে যদি বাসটাকে ধরে রাখে বা বাস নিয়ে কাজ কারবার শুরু করে, তাহলে দেখা যাচ্ছে যে প্যারালালি আরও অনেক কিছু করার সুযোগ ছিল যেগুলো সে না করে ওই ইনপুট আউটপুট নিয়ে বসে আছে। এবং আমরা একটা জিনিস সার্ভে করে দেখছি, মানে কম্পিউটার ডিজাইনাররা দেখছে যে একটা কোড লিখলে সফটওয়্যারে অনেক অধিকাংশ কাজই হচ্ছে এই মেমোরি আদান প্রদান, ইনপুট আউটপুট, এই অংশেই কেটে যায়। এইটাই একটা সিগনিফিক্যান্ট সময় নষ্ট করে একটা কম্পিউটারের এক্সিকিউশন, একটা প্রোগ্রামের এক্সিকিউশনে। তাই যেটা প্ল্যান করা হয়েছে যে মাইক্রোপ্রসেসরের উপর দিয়ে মাথা ব্যথা নিয়ে কোনোভাবে যদি অন্য একটা সার্কিটের দায়িত্ব দেওয়া যায় যে ঠিক আছে তুমি হচ্ছে দায়ী, তোমার কাজ হচ্ছে ইনপুট আউটপুটগুলো এক্সিকিউট করা। আর যদি মাইক্রোপ্রসেসর এই ফাঁকে সুযোগ পায়, সে কিছু নিজের কাজ কারবার করবে যাতে প্যারালালি কিছুটা প্রসেসিং করে স্পিড বাড়ানো যায় একটা প্রোগ্রাম রান করার। তো এই অংশটা যেটা এই যে এক্সট্রা সার্কিটের কথা আমরা বলছি, এটা ওয়ান কাইন্ড অফ কো প্রসেসর, আমরা বলতে পারি এটাকে আইও মডিউল। এই আইও মডিউল হচ্ছে আমার ইনপুট আউটপুটের কাজগুলো করে। শুরুর দিকে আইও মডিউলটা ওই মাইক্রোপ্রসেসরের অংশই ছিল কাইন্ড অফ। তো মাইক্রোপ্রসেসরের কি নিজের ইনভলভ হওয়াই লাগতো আলটিমেটলি, যতই এক্সট্রা সার্কিটকে দেয় না কেন। এটা হচ্ছে প্রোগ্রামড আইও আর ইন্টারাপ্ট আইও, এই দুই টাইপের আইও ছিল। এই দুই টাইপের আইও বাদ দিয়ে এখন সবচেয়ে এফিসিয়েন্ট যেটা ডিএমএ চিপ, আমাদের কম্পিউটারে থাকার কথা এই ডিএমএ চিপ, এটা পুরোপুরি মাইক্রোপ্রসেসরের ইনভলভমেন্ট ছাড়াই ইনপুট আউটপুট বা মেমোরি থেকে আইও ডিভাইস, এক্সটার্নাল ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করতে পারে। এটার নাম হচ্ছে ডিএমএ চিপ। আমরা এক এক করে বলবো। তো এই তিনভাবে ভাগ করা যায় যে আমার এই ইনপুট আউটপুট কাজ করার জন্য আমি একটা এক্সট্রা সার্কিটরি বা কোপ্রসেসর লাগালাম যার নাম হচ্ছে আইও মডিউল। এই আইও মডিউলকে আবার তিন ভাগে ভাগ করা যায়। প্রথম দুইটা হচ্ছে প্রোগ্রামড আইও, একটা ইন্টারাপ্ট আইও, আর একটা হচ্ছে ডিএমএ চিপ। কি জিনিস আমরা আস্তে আস্তে আলোচনা করব। প্রথমটা হচ্ছে প্রোগ্রামড আইও, অর্থাৎ এটা হচ্ছে এরকম যে ধরো এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর ইনিশিয়েটেড। কি জিনিস আমরা বলতেছি, ধরো একটা প্রোগ্রাম আসছে যেখানে একটা ইনপুট বা আউটপুটের কাজ লাগবে, একটা কোনো একটা ইনপুট বা আউটপুট করতে হবে। তো এর জন্য মাইক্রোপ্রসেসর যে কাজটা করে সে হচ্ছে একটা এক্সটার্নাল রেজিস্টার মেনটেন করে, যে রেজিস্টারের নাম হচ্ছে ডেটা রেজিস্টার। এই ডেটা রেজিস্টারের প্রত্যেকটাকে ঘরকে সে কনফিগার করে, হয় 0 বসায় না হলে হচ্ছে 1 বসায়। 0 মানে বোঝায় যে সে হচ্ছে এখন ইনপুট নেবে এবং 1 মানে বোঝায় যে সে এখন আউটপুট নেবে। তার মানে এই ডেটা রেজিস্টারের এই প্রথম বিট যদি 0 হয়, তার মানে আইও পোর্টের প্রথমটা হচ্ছে ইনপুট হিসেবে কাজ করবে। অর্থাৎ এই পিনটা থেকে, এখানে 8টা পিন, আসলে আইও পোর্ট মানে 8টা পিন, আর এটা হচ্ছে একটা রেজিস্টার মেমোরি। তাহলে এই প্রথমটা যদি আমার 0 করে, তার মানে হচ্ছে ওইখানে ইনপুটের ঘটনা ঘটবে। তো আচ্ছা, ইনপুট করলো, এটা হয়তো কোড দিয়ে হতে পারে বা হচ্ছে ডিভাইস ইনিশিয়েটেড, অর্থাৎ ওই পাশ থেকে কিবোর্ড একটা কিছু প্রেস করে একটা ভ্যালু পাঠাতে চাচ্ছে, সেটার জন্য এই পোর্টগুলোকে কাজে লাগানো যেতে পারে। এখন দুইভাবে হয় যে আমি একটা 8 বিটের ডেটা রেজিস্টার মেনটেন করলাম, একটা 8 বিটের পোর্ট মেনটেন করলাম। মাইক্রোপ্রসেসর এইগুলোকে কোডের মাধ্যমে বা বিভিন্নভাবে এইখানে বিট ইনিশিয়ালাইজ করলো এবং এখানে বিট ইনিশিয়ালাইজ করার কারণে প্রতিটা ঘর ইনপুট আউটপুটের জন্য কনফিগার হয়ে গেল। এইভাবেও মাইক্রোপ্রসেসর কাজ করতে পারে, আইও মডিউল ইনপুট আউটপুট নিতে পারে। অথবা
প্রতিটা ঘর একটা সেপারেট আইও পোর্টকে প্রকাশ করতেছে, অর্থাৎ 8 বিটই ইনপুটের জন্য কনফিগার হয়ে যাবে অথবা 8 বিটই আউটপুটের জন্য কনফিগার হয়ে যাবে। এই এই 1 নাম্বার ঘরের জন্য একটা আলাদা পোর্ট, 2 নাম্বার ঘরের জন্য একটা আলাদা পোর্ট, 3 এর জন্য একটা আলাদা পোর্ট, এভাবেও কনফিগার করা যায়। এগুলোর আমরা বলতেছি প্রোগ্রামড আইও, অর্থাৎ আগের থেকে কোডিংয়ের মাধ্যমে বা কোনো একটা এক্সিকিউশন করে তোমাকে ডেটা রেজিস্টারটাকে আগে ডিফাইন করতে হবে। এই ডেটা রেজিস্টারের সাইজ যত হবে সেই কটা পোর্টই তোমার সম্ভব। আইদার ততগুলো পোর্টের পিন পসিবল অথবা ততগুলোই পোর্ট পসিবল, অর্থাৎ 8টা ডেটা রেজিস্টার 8টা বিট থাকলে 8টা পোর্টকে সাপোর্ট দেওয়া সম্ভব। অথবা ইনিশিয়ালি যে সকল ডিজাইন ছিল তাতে 8টা বিটের দিয়ে শুধুমাত্র একটা পোর্টের আবার 8টা পিনকে কনফিগার করা পসিবল হতো। এইটা হচ্ছে যে কোডিংয়ের মধ্যে যদি কোনো ইনস্ট্রাকশন আসে ইনপুট আউটপুট করতে চায়, মাইক্রোপ্রসেসর তখন সেই অনুযায়ী পোর্টকে কনফিগার করে ডেটা ইনপুট আউটপুট করতে পারে। এক্ষেত্রেও মাইক্রোপ্রসেসরের একটা বড়সড় ইনভলভমেন্ট প্রয়োজন হচ্ছে, যদিও সে প্যারালাল ইনপুট আউটপুট চালাতে পারতেছে, তারপরও তাকে ইনভলভ হতে হচ্ছে। আচ্ছা, ইন্টারাপ্টটা হচ্ছে ডিভাইস ইনিশিয়েটেড, অর্থাৎ এখানে মাইক্রোপ্রসেসর আগের থেকে যে কনফিগার করে আসবে না ডেটা রেজিস্টার এগুলার ক্ষেত্রে হচ্ছে দেখা যায় মাইক্রোপ্রসেসর একটা পিন থাকে, ইন্টারাপ্ট পিন। আমরা জানি, অলরেডি বলছি আমরা কয়েকবার, যে মাইক্রোপ্রসেসর বাইরের ডিভাইস বা বিভিন্ন সিস্টেমের সাথে ইনপুট আউটপুট মেকানিজম দিয়ে হচ্ছে কমিউনিকেট করে। তাহলে মাইক্রোপ্রসেসর এই ইন্টারাপ্ট আইওর মাধ্যমে, এই ইন্টারাপ্ট আইওর ক্ষেত্রে দেখা যায় যে বাইরের কোনো ডিভাইস ওই পিনটাকে দিয়ে একটা রিকোয়েস্ট পাঠায় যে আমি এখন ডেটা ট্রান্সফার করতে চাচ্ছি। মাইক্রোপ্রসেসর এটাকে রিসিভ করে, এই ইনস্ট্রাকশনটাকে রিসিভ করে, এবং এই ইনস্ট্রাকশন রিসিভ করার পরে সে অ্যাকশন গ্রহণ করে যে আসলে কোন ডিভাইস চাচ্ছে, সে কোন অ্যাড্রেসে ডেটা পাঠাবে, সেখানে ভ্যালু পাঠানোর এখন সুযোগ আছে কিনা, নাকি সে ব্যস্ত। আবার বলি আমরা, ধরো মাইক্রোপ্রসেসর আছে, একটা পিন আছে যেটার নাম ইন্টারাপ্ট পিন। এই পিনের মাধ্যমে মাইক্রোপ্রসেসর একসেপ্ট করে যে বাইরের কোনো ডিভাইস চাইলে ডাটা পাঠানোর জন্য তাকে রিকোয়েস্ট করতে পারে। তো বাইরের থেকে একটা কিবোর্ড কানেক্ট করা আছে, কিবোর্ড একটা ভ্যালু পাঠাচ্ছে যে এই ভ্যালুটা এখন একটা জায়গায় নিয়ে সেভ করতে হবে, বা বাইরের কোনো একটা ডিভাইস, সে ধর একটা পেন ড্রাইভ লাগানো আছে, এটা ডেটা মেমোরিতে সেভ করতে চায়। তো ওইখান থেকে প্রথমে সেই ইন্টারাপ্ট সিগন্যালের মাধ্যমে একটা রিকোয়েস্ট পাঠাবে, মাইক্রোপ্রসেসর সেটাকে রিসিভ করবে। এইবার মাইক্রোপ্রসেসর দেখবে এটা আসলে কোন টাইপের রিকোয়েস্ট, এটা কি হচ্ছে নন মাস্কেবল নাকি মাস্কেবল, কি জিনিস আমরা এখন আলোচনা করব। এখন ওই রিকোয়েস্ট পাওয়ার পরে মাইক্রোপ্রসেসর এবার তার যদি কোনো কাজ না থাকে সে তার বাসগুলোকে ছেড়ে দিবে, তারগুলোকে ছেড়ে দিবে, যে ঠিক আছে আমি এখন ব্যস্ত নাই, তোমরা এখন ডেটা ট্রান্সফার করো, কোথায় করতে চাচ্ছ, আমি বসে আছি। এবং তার উপর ভিত্তি করে হচ্ছে ডেটা ট্রান্সফারটা হবে, ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে হোক কিংবা মেমোরির সাথে ইনপুট আউটপুট ডিভাইসের হোক। গেল। আর যদি নন মাস্কেবল টাইপের হয় তাহলে হচ্ছে ওই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতেই হবে। মাইক্রোপ্রসেসরের এটা বলার সুযোগ নাই যে সে ব্যস্ত আছে কি নাই, সে ব্যস্ত থাকুক বা না থাকুক ওটাকে তার সার্ভিস দেওয়াই লাগবে। যদি মাস্কেবল হয় তাহলে মাইক্রোপ্রসেসর কিছুক্ষণের জন্য ওই ইন্টারাপ্টটাকে বসায় রাখতে পারে, যে না আমি এখন ব্যস্ত আছি, তুমি একটা ক্লক পাস বা 2টা ক্লক পাস ওয়েট করো, আমি আগে আমার কাজ শেষ করে নিই, তারপর আমি বাস ছাড়বো। এবার আসি আমরা, ইন্টারাপ্টটা হচ্ছে এক্সটার্নাল ডিভাইস ইনিশিয়েটেড, যেখানে হচ্ছে ডেটা ট্রান্সফার করার জন্য এই আইএনটি পিনের মাধ্যমে বাইরের ডিভাইস মাইক্রোপ্রসেসরকে রিকোয়েস্ট করে, মাইক্রোপ্রসেসর ওটা রিসিভ করে ডিসিশন নেয় যে এটা কোন ধরনের এক্সটার্নাল ইন্টারাপ্ট বা ইন্টারনাল ইন্টারাপ্ট। এটা হতে পারে মাস্কেবল বা নন মাস্কেবল। মাস্কেবল বা নন মাস্কেবল বলতে আসলে কি বোঝায়? মাস্কেবল ইন্টারাপ্ট মানে হচ্ছে যেগুলোকে মাইক্রোপ্রসেসর কিছুক্ষণের জন্য হোল্ড করতে পারে অথবা রিজেক্ট করতে পারে। উদাহরণ হিসাবে যদি আমরা বলি, তাহলে সাপোজ ধরো সে একটা প্রিন্টিংয়ের জন্য রিকোয়েস্ট চাচ্ছে, মানে ডকুমেন্ট পাঠানো হয়েছে প্রিন্টারকে। তো কিন্তু সমস্যা হচ্ছে যে প্রিন্টারের প্রায়োরিটি হচ্ছে খুব কম। মাইক্রোপ্রসেসর যদি যোগ বিয়োগে খুব ব্যস্ত থাকে তাহলে সেই প্রিন্টারের কাজ কারবার কিছুক্ষণের জন্য পিছায় রাখতে পারে বা হোল্ডে রাখতে পারে। এই যেগুলোকে মাইক্রোপ্রসেসর কন্ট্রোল করতে পারছে এগুলো আমরা বলতেছি হচ্ছে মাস্কেবল ইন্টারাপ্ট। কিন্তু কিছু ইন্টারাপ্ট ঘটে, যেমন ডিভাইডেড বাই জিরো ঘটে গেল কোডের মধ্যে, একটা ইরর হলো, মেজর ইরর, কিংবা পাওয়ার ফেলিয়ার হলো, কম্পিউটার বন্ধ হয়ে গেল। এই ধরনের যে ইভেন্ট বা ইন্টারাপ্ট ঘটে এগুলো মাইক্রোপ্রসেসরের পক্ষে ঠেকানো সম্ভব না। নন মাস্কেবল ইন্টারাপ্ট, এটা সার্ভিস দিতেই হবে। তো এর উপর বেস করে হচ্ছে ইন্টারাপ্ট আইও আবার এরকম 2 রকমের হয়। এছাড়া এই এক্সটার্নাল ইন্টারাপ্ট হচ্ছে বিভিন্ন রকমের হতে পারে। ফর এক্সাম্পল হচ্ছে ওই যে কিছু হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে ইনিশিয়েটেড, আমি কোড লিখে ইন্টারাপ্ট বা ইভেন্ট ঘটাতে পারি। আমার বাইরের থেকে কোনো একটা ডিভাইস রিকোয়েস্ট করে ইন্টারাপ্ট ঘটাতে পারে, অথবা মাইক্রোপ্রসেসরের ভিতরেও কিছু ইন্টারনাল ইন্টারাপ্ট হতে পারে, যেমন ওভারফ্লো ঘটে গেল, হ্যাঁ, কিংবা কোনো একটা নির্দিষ্ট সিচুয়েশন কোড এক্সিকিউশনের সময় মাইক্রোপ্রসেসরের ভিতরে ঘটে গেল। এইগুলোর উপর বেস করে আবার 3 রকমের টোটাল এক্সটার্নাল ইন্টারাপ্ট হয়, যেগুলোকে মাস্কেবল বা নন মাস্কেবলে ভাগ করা যায়। আচ্ছা, এই আগের যে দুইটা, এই দুটাতেই মাইক্রোপ্রসেসরের বেশ বড় একটা ভূমিকা রাখা লাগে আর কি।
এই জন্য একটা টেকনোলজি আসলো যে বড়সড় চাঙ্ক অফ ডেটা সে 1 জিবি 2 জিবি ট্রান্সফারের জন্য আমরা একটা মেকানিজমকে ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের এই চাপটা, এই ডেটা ট্রান্সফারের চাপটা কমায় দিবে, যার নাম হচ্ছে ডিএমএ চিপ। এই ডিএমএ চিপটা আমরা ছবি দিয়ে দেখাই। ধরো এটা হচ্ছে আমার আইও ডিভাইস, এটা হচ্ছে আমার সিপিইউ বা মাইক্রোপ্রসেসর, এটা হচ্ছে আমার র্যাম মেমোরি, আর এটা হচ্ছে আমার ডিএমএ কন্ট্রোলার চিপ। এইগুলো হচ্ছে আমার বাস, বিভিন্ন রকমের বাস, অ্যাড্রেস বাস, ডেটা বাস, হোল্ড অ্যাকনলেজমেন্ট বাস, রিড রাইট এবং ইন্টারাপ্ট। কি জিনিস আমরা বলবো আস্তে আস্তে। এখন কি ঘটে, প্রথমে যখন আইও ডিভাইস একটা ডেটা ট্রান্সফার করতে চায়, ধরো মেমোরির সাথে বা দুইটা আইও ডিভাইসের ভিতরে, আইও ডিভাইস নিজেদের মধ্যেও ডেটা ট্রান্সফার করতে পারে অথবা এই আমার মেমোরি ডিভাইসের সাথেও পারে। তো আইও ডিভাইস যখন একটা ডেটা ট্রান্সফার করতে চায়, প্রথমে সে একটা ডিএমএ রিকোয়েস্ট পাঠায়, ডিএমএ চিপকে একটা রিকোয়েস্ট পাঠায়, আসলো। এই ডিএমএ চিপ, এই ডিএমএ রিকোয়েস্ট পাওয়ার পরে সে এই মাইক্রোপ্রসেসরকে একটা হোল্ড অ্যাকনলেজমেন্ট দিয়ে পাঠায়, একটা সিগন্যাল দিয়ে পাঠায়। কোন লাইন দিয়ে? এই যে এই হোল্ড লাইন দিয়ে পাঠায় দেয়। এটা ঘুরে আমার এই মাইক্রোপ্রসেসরের কাছে চলে আসে। মাইক্রোপ্রসেসর এটা পায়, এই রিকোয়েস্টটা পায়, এই ইন্টারাপ্ট সিগন্যালটা পায়। এটা হচ্ছে প্রথমে ইন্টারাপ্ট করে, এই ইন্টারাপ্টটা হচ্ছে আমার মাইক্রোপ্রসেসর পায় এবং সে বলতে পারে যে না, আমার এখন কাজ হয়ে গেছে, আমি এখন পাইছি, আমি এখন হচ্ছে এই রিকোয়েস্টটা পাইছি, আমি একটু দেখি যে আমি ব্যস্ত কিনা। ও যদি ব্যস্ত থাকে তাহলে ও তাড়াতাড়ি করে এই বাসগুলোর কাজ শেষ করে। যখনই এই বাসগুলোর কাজ শেষ হয়ে যায়, ওর সাথে সাথে একটা অ্যাকনলেজমেন্ট পাঠায় দেয় যে আমার বাসের কাজ শেষ, এখন হচ্ছে তুমি ডেটা ট্রান্সফার করতে পারো। এই ডিএমএ কন্ট্রোলার চিপ এই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে, এই হোল্ড অ্যাকনলেজমেন্টটাকে রিসিভ করে বুঝতে পারে যে হ্যাঁ ঠিক আছে, এখন হচ্ছে বাসগুলো খালি হয়ে গেছে, এখন এই আইও ডিভাইস আর মেমোরি নিজেদের মধ্যে ডেটা ট্রান্সফার শুরু করতে পারে। দেন ডিএমএ হচ্ছে সিগন্যাল পাঠায় দেয় একে, এবং এরা হচ্ছে ডেটা ট্রান্সফার শুরু করে। বিভিন্নভাবে ডেটা ট্রান্সফার হয়, বিভিন্ন নাম আছে তোমার, হচ্ছে ব্লক স্টিলিং, তারপর হচ্ছে ইন্টারলিফট। একটা নির্দিষ্ট সময়ের জন্য বা কয়েকটা ফ্রেমের জন্য হচ্ছে এই ডেটা ট্রান্সফারটা হয়। হওয়ার পরে আবার হচ্ছে এই ডিএমএ চিপ বাকি সকল বাসের অ্যাক্সেস মাইক্রোপ্রসেসরকে ফিরিয়ে দেয়। এই হচ্ছে মোটামুটি একটা ডিএমএ চিপের কাজ। তাহলে কি হয়, এই মাইক্রোপ্রসেসরের মাথা ব্যথা দূর হয়ে যায়। যখন একটা চাঙ্ক অফ ডেটা, একটা বিগ সাইজের ডেটা ট্রান্সফার হয়, মাইক্রোপ্রসেসর নিজের কাজ কারবার করতে পারে, হয়তো প্যারালালে কিছু লোড করলো কিংবা কোনো যোগ বিয়োগ যার সাথে কোনো বাসের ডিপেন্ডেন্সি নাই, সে কাজগুলোও আগায় রাখলো বা করে রাখলো, এই কাজগুলো সে করতে পারে। এইভাবে কিছুটা স্পিড বাড়ানো যায়। হ্যাঁ, তো আমরা আরেকবার বলি। প্রথমে আইও ডিভাইস হচ্ছে ডিএমএ চিপকে রিকোয়েস্ট পাঠায়, ডিএমএ চিপ মাইক্রোপ্রসেসরকে বলে যে আমার অ্যাক্সেস লাগবে, বাসগুলো ছেড়ে দাও। মাইক্রোপ্রসেসর নিজের কাজগুলো, হাতের কাজগুলো শেষ করে, এই বাসগুলোর কাজ শেষ করে এবং এগুলোকে ছেড়ে দেয়। দিয়ে এই ডিএমএ চিপকে বলে যে আমার কাজ শেষ, এবার তুমি কাজ করতে পারো। এই ডিএমএ চিপ তখন আইও ডিভাইসকে বলে যে ঠিক আছে, বাস খালি হয়ে গেছে, তুমি ইনপুট আউটপুটের কাজ করে নাও। তখন এই আইও ডিভাইস হচ্ছে ইনপুট আউটপুটের কাজ শেষ করে একটা নির্দিষ্ট সময়ের জন্য বা একটা নির্দিষ্ট সংখ্যক ফ্রেমের জন্য, মানে নির্দিষ্ট সংখ্যক ডেটার জন্য, দেন এর কাজ শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি আমার মাইক্রোপ্রসেসরের কাছে অ্যাক্সেস ফেরত যায়। এভাবে হচ্ছে ডিএমএ চিপ কাজ করে। এই ছিল 3টা আইও মডিউল, এখানে তার বর্ণনা লেখা আছে, আমি মাত্র যেগুলো বললাম। আমাদের এই স্লাইডের লাস্ট টপিক হচ্ছে কোপ্রসেসর। এইটা আমরা স্লাইড 1-এও হালকা আলোচনা করছিলাম। তো এটা হচ্ছে যে আমাদের প্রসেসরের বিভিন্ন কাজ করার জন্য কিছু সহযোগী প্রসেসরের দরকার পড়ে, যেমন এই যে আইও ডিভাইসের জন্য আলাদা সার্কিট দরকার পড়ে, কিংবা ব্যারেল শিফটার নামে একটা আছে, যেটা খুব দ্রুত গতিতে একটা নির্দিষ্ট বিটের প্যাটার্নকে শিফট করতে পারে, 0 বিট, 1 বিট, 2 বিট, যে বিট লাগবে আর কি। তো মাল্টিপ্লিকেশন সার্কিটটাও অনেক সময় মেইন সার্কিট থেকে আলাদা হয়। তো এই ধরনের কিছু নির্দিষ্ট কাজ করার জন্য একটা আলাদা সার্কিটরি বানানো হয়, যেটা মূলত মাইক্রোপ্রসেসরকে সাহায্য করে। এই ধরনের যে সার্কিটগুলো আছে তাকে আমরা বলি কোপ্রসেসর। সরাসরি মাইক্রোপ্রসেসরের অ্যারিথমেটিক লজিক ইউনিটের ভিতরে ডিজাইন করে না, কিন্তু এরা ওকে বিভিন্নভাবে সাপোর্ট দেয় কিছু কাজ খুব দ্রুত করে দেওয়ার জন্য। এই ধরনের কিছু প্রসেসরও কানেক্টেড থাকে। ফর এক্সাম্পল আমরা যদি আরও কয়েকটা উদাহরণ বলি, যেমন স্ট্রিং অপারেশন পারফর্ম করার জন্য, কিংবা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট অর্থাৎ দশমিক নাম্বার হ্যান্ডেল করার জন্য বিভিন্ন রকমের সার্কিটরির সাহায্যের প্রয়োজন হয়, সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে কোপ্রসেসর। আচ্ছা, এখান থেকে কি ধরনের কোশ্চেন পসিবল এগুলো সব দেওয়া আছে। ফর এক্সাম্পল আমরা 1K দিয়ে 6K ইন্টু 8 ডিজাইন করার জন্য, মেমোরি অ্যারে ডিজাইন করার জন্য আমরা লিনিয়ার অ্যাবসলিউট কোন ধরনের ডিজাইন প্যাটার্ন ভালো হবে, কোনটা দিয়ে করা যায়, কোনটা দিয়ে করলে অ্যাড্রেস স্পেস দেখতে কীরকম, এরকম কোশ্চেন আসতে পারে। হতে পারে প্রোগ্রাম এক্সিকিউশনের সময় আমরা কয়েকটা হাইপোথেটিক্যাল কম্পিউটার কথা বললাম যে এটার ইনস্ট্রাকশন এক্সিকিউশন কীভাবে হবে, লাইফ সাইকেলে কয়টা স্টেপ আছে, সেগুলো কী কী ছবির মাধ্যমে দেখাও। হতে পারে আমরা কোশ্চেন করতে পারি বিভিন্ন রকম র্যামের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কী। হতে পারে আমরা আইও মডিউল সম্পর্কে জানতে চাইলাম, ডিএমএ চিপ কীভাবে কাজ করে,
ইন্টারাপ্ট আইও প্রোগ্রামটার মধ্যে কোনটা বেটার বলে মনে হয়, কেন? ইন্টারাপ্ট আইও ডিভাইস ইনিশিয়েটেড নাকি প্রোগ্রাম আইও ডিভাইস ইনিশিয়েটেড, কেন? এই ধরনের বিভিন্ন রকমের কোশ্চেন হয়তো হতে পারে, অবশ্যই বই পড়তে হবে। তাহলে এই স্লাইড এই পর্যন্ত, ঠিক আছে।